ও মা, সকাল সকাল আবার প্রণাম কেন বাপু? নতুন বউ স্নিগ্ধা শাড়ির আঁচলটা দিয়ে গা ঢাকতে ঢাকতে বলে, আসলে মা, আজ আমার জন্মদিন তো, তাই এটাই অভ্যেস হয়ে গেছে আমার। ও বাড়িতে থাকতে মা বাবাকে ঘুম থেকে উঠেই প্রণাম করতাম। একটু ছোট হাই তুলে ওর শাশুড়ি মা উষা বলেছিলেন, তা ভালো থেকো, মানিয়ে গুছিয়ে সংসার করো, সিথির সিঁদুর অক্ষয় হোক, শতপুত্রের জননী হও। মায়ের আশীর্বাদ শুনে নতুন বউয়ের দিকে তাকিয়ে মুচকি হেসেছিল শুভময়। একটু হেসে মাথা নিচু করেছিল। তা শুভ তোমাকে বলেনি আমাদের বাড়িতে মেয়ে বউদের জন্মদিন পালন হয় না, শুধু ওই ছেলেদের জন্মদিনে একটু পায়েস মিষ্টি খাওয়ায়, ওই আর কি। সেদিনের 21-এর স্নিগ্ধা তারপর এই বাড়িতে শাশুড়ি মায়ের সাথে কাটিয়ে দিয়েছে অনেকগুলো বছর। প্রতিবারই যদিও জন্মদিনের দিন একটা প্রণাম করে শাশুড়িকে, কিন্তু প্রথম বছরে জেনে গিয়েছিল এ বাড়িতে মেয়ে বউদের জন্মদিন পালন হয় না। প্রথম 2-1 বছর খুবই খারাপ লেগেছিল, কারণ বাপের বাড়িতে থাকতে মা বেশি কিছু না করতে পারলেও একটু লুচি, ছোলার ডাল, আলুর দম আর পায়েস দিয়ে ওদের 2 ভাই বোনের জন্মদিনেই খাওয়াতো। কখনো বা হতো পোলাও, মাংস। 2-1 বন্ধু বান্ধব আসতো ওর আর দাদার। স্নিগ্ধার বাপের বাড়ি দূরে, তাই হুট করে সেখানে চলে যাওয়া যেত না সংসার ফেলে। তখন এত ফোনেরও চল ছিল না, তাই চিঠি ভরসা। বাবার চিঠিটা ঠিক এসে পৌঁছতো সেই দিন বা আগের দিন। স্নিগ্ধা মা, জন্মদিনের অনেক আশীর্বাদ রইল, খুব ভালো থাকিস আর সবাইকে ভালো রাখিস। কখনো পাশে মায়ের লেখা 2-4টে শব্দও থাকতো। আবার যদি কখনো ওই সময় ওখানে থাকতো, তাহলে বাড়িটা লুচি ভাজার গন্ধ আর মাংসের গন্ধে ম ম করত। তার সাথে বাবার দেওয়া শাড়ি, দাদার দেওয়া উপহার। অবশ্যই বাড়িতে জন্মদিন পালন বারণ থাকলেও শুভময় প্রতিবারই হাতে করে ওর সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু এনে স্নিগ্ধাকে বলতো, শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসায় ভরা থাক তোমার জীবন। ছোট্ট সেন্টের শিশি, কখনো বা একটা ভয়েলের শাড়ি, অথবা রাতে শোয়ার পোশাক ভালোবাসায় মুড়িয়ে শুভময় তুলে দিত স্নিগ্ধার হাতে। আর তার সাথে একগুচ্ছ লাল গোলাপ। হয়তো স্বামীর এইটুকু ছোট্ট ছোট্ট ভালোবাসার ছোঁয়ায় জয় করার সাহস দেয় অনেক প্রতিকূলতাকে। সেদিনের নতুন বউ স্নিগ্ধা আজ নিজেও সন্তানের মা। তবুও ভালো যে ওর সন্তানের জন্মদিনের অনুষ্ঠান হয়, আর হবে নাই বা কেন, ও তো ছেলে, তাই ঘটা করেই জন্মদিন হয় ওর। মাঝে মাঝে মনে হয় স্নিগ্ধার, ওরও ছেলে, শাশুড়িরও 2 ছেলে, আবার ওর বরের থেকে 10 বছরের ছোট ভাই মানে ওর দেওরেরও ছেলে। তাই শাশুড়ির নিয়ম আর কাউকে ভাঙতে হয়নি। যদিও শুভময়ের খুব শখ ছিল আরেকটা কেউ আসুক, তবুও কম আয়ের জন্য আর ভাইয়ের পড়াশোনার কিছু খরচও চালানোর জন্য আর ভাবা হয়নি। বরের সাথে নিভৃত আলাপে আর আদরের ফাঁকে স্নিগ্ধা বলতো, এই ভালো, একটাই ছেলে, কোনো ঝামেলা নেই, মেয়ে হলে বেচারা কষ্ট পেত। শুভময় ওকে কাছে টেনে নিয়ে বলতো, মেয়ে হলে আমি জন্মদিন করতামই, মাকে ঠিক বুঝিয়ে নিতাম। চুপ করে যায় স্নিগ্ধা। হয়তো বুকের সিন্ধুকে জমা কথাগুলো ছটফট করে না বলতে পেরে ওখানে।
স্নিগ্ধার দেওর চাকরি সূত্রে বাইরে থাকে পরিবার নিয়ে। ওরা ওদের নৈহাটির পুরনো বাড়িতেই থেকে গেছে। বছরে একবার দেওর যা আসে, কখনো বা কোনো দরকারে একা দেওরও চলে আসে। শাশুড়ি মার কাছে ওরা থাকলেও ছোট ছেলে আর বৌমা ওনার কাছে সেরা। সবার কাছে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে ছোট ছেলে আর বৌমার। স্নিগ্ধা যা হাউসওয়াইফ হলেও উচ্চশিক্ষিতা আর আধুনিকা। যদিও স্নিগ্ধাও বিয়ে পাস, তবে বিয়ের পর সেসব আর কোনো কাজে লাগেনি। মানে ওই এপাশ ওপাশ আর ধপাস। এখন মনে হয় কবে যে কি পড়েছিল, হয়তো আলু পটলের ঝুড়ি গোছাতে গোছাতে ভুলেই গেছে সবই। আর বইগুলোও ছাইপাস হয়ে গেছে। ওদের বাড়িটার খুবই দুরবস্থা। পুরনো আমলের বাড়ি, তাই সারানোটা খুব দরকার। কিন্তু বাড়িতে থেকে বাড়ি সারানো মানে ধুলো ময়লা নানা হ্যাপা। তার মধ্যে ওর শাশুড়ির অ্যাজমা, তাই ওনাকে ওই ধুলোর মধ্যে রেখে কি করে কি করবে এই নিয়ে ওরা একটু দুশ্চিন্তায় পড়ে। শেষে শুভময়ী ভাইকে বলে মাস দুয়েকের জন্য মাকে ওদের কাছে নিয়ে রাখতে। দাদার এতটাই অবদান সংসারে যে ভাই আর না বলতে পারেনি। যদিও বউয়ের কাছে বলতে গিয়ে একচোট শুনল, আমি বরাবরই একা থেকেছি আমার মতো। তুমি তো জানো সারাদিন আমি ছেলের পেছনে ছোটাছুটি করি। তাছাড়া উইকেন্ডে আমার পার্টি, ক্লাব, বন্ধু বান্ধব এইসব না করলে একঘেয়েমি বোরিং লাইফে বাঁচাই মুশকিল। মা চিরকালই নৈহাটিতে থেকেছে। একটা অসুবিধায় পড়ে দাদা বলেছে একটু মানিয়ে নিলে হয় না। বেশি তো নয়, মাত্র 2 মাস। মিতা প্রচন্ড অসন্তুষ্ট হয়ে বলল, দেখো 2 মাসের নামে কতদিন রেখে দেয় এখানে। বেশি দিন হলে আমি কিন্তু। শাশুড়ির সাথে এতগুলো বছরের সহবস্থান স্নিগ্ধার কাছে একটা অভ্যেস হয়ে গেছে, তাই ওর মনটা ফাঁকা হয়ে গেল। তাছাড়া উনি সংসারের কাজে সাহায্যও তো করতেন, অবশ্য কথাও শোনাতেন। তবুও ওটাই যেন অভ্যেস হয়ে গিয়েছিল। একলা বাড়িতে দুজনেই দিনের বেশ অনেকটা সময় দুজনের সঙ্গী হয়ে থাকতো। ছেলে আর বরেরও মন খারাপ। ছোট ছেলের হাত ধরে এই প্রথমবার ওদের সংসারে পা রাখলেন উষা। এর আগে কতবার বলেছে ছেলে, কিন্তু আশা হয়নি। কি সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট, একদম টিভিতে যেমনটা দেখেন ঠিক তেমনই। সোফায় বসেই ব্যাগটা খুলে বসেছিলেন দাদু ভাইয়ের জন্য আনা আমসত্ত্ব, নাড়ু আর মালপোয়া বার করতে। মা, এগুলো সোফায় রাখবেন না। ইস, সব নোংরা হয়ে গেল, একটু আগেই ঘর মুছে গেল। রান্নাঘরে নিয়ে যত্ন করে ওগুলো খুলে নাতির হাতে দিলেন। তবুও নাতির মুখের হাসিটা উপভোগ করতে পারলেন না। বৌমার গম্ভীর আওয়াজ শুনলেন, এখন পড়াশোনা করো, পরে খাবে। ছোট ছেলের কাছে এসে বড় বাঁধো বাঁধো লাগে উষার। এক ছাদের তলায় পাশাপাশি না থাকলে বোধহয় মানুষকে সব সময় চেনা যায় না। তাই হয়তো তিনিও আলো ভেবে এতদিন আলেয়ার পেছনেই ছুটেছেন। সব সময় অন্যের ভুল ধরতে পটু উষার এখানে এসে সব সময় মনে হয় এই বোধহয় কিছু ভুল করে ফেললাম। তবুও শুনতে হয়, ইস, গামছাটা এখানে রেখেছেন, তোয়ালে আনেননি। উফ, আমার আর ভালো লাগে না সব সময় এত বলা যায়। মাঝে কেটে গেছে 1 মাস। প্রায় দিনই হিসেব করেন উষা, কবে ফিরে যাবেন নিজের বাড়ি। বড় বৌমার সাথেও ঠোকাঠুকি হতো মাঝে মাঝে, তবে কখনো ভয় লাগতো না, বরং উনিই শুনিয়ে দিতেন 2 কথা। শুভময় বলে, আমাদেরও বড় ফাঁকা লাগছে মা তোমায় ছাড়া।
তবে যা অবস্থা, তুমি থাকতে পারতে না এখানে। আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে ধুলোতে। তোমার বৌমা তো সারাদিন বাড়িতেই থাকে, খুব নাজেহাল অবস্থা ওর। এর মাঝেই একদিন ছোট্ট নাতির মুখে শুনলেন বাড়িতে পার্টি আছে। কিসের পার্টি গো দাদু ভাই, তোমার জন্মদিন? নাতিকে হাসতে দেখে উষাও হাসেন। সত্যি তিনি বুড়ো হচ্ছেন। আরে, ওর জন্ম তো ডিসেম্বরে, এখন কি? মায়ের ডাকে চলে যেতে যেতে বলে গেল, বিকেলেই দেখতে পাবে। উষা মাংস খান না। নিজের বাড়িতে থাকার সময় বড় বৌমা আলাদা বাসনে উনার রান্নাটা করে সরিয়ে রেখে তারপর মাংসের কড়াইয়ে মাংস রাঁধতেন। এখানে ওদের এসব বালাই নেই, সবই নাড়াচাড়া। একদিন বলতে গিয়ে কথা শুনেছেন অনেক। তাছাড়া উনাকে ওরা রান্নাঘরে ঢুকতে দেয় না, তাই এই সময়টা ঘরেই বসে থাকেন। চোখের বাইরে যা হচ্ছে হোক, রান্নাঘর থেকে মাংসের গন্ধ ভেসে আসছে। দুপুরে খাবার টেবিলে মিতাই বলল, আপনি রাতে কি খাবেন একটু বলে দেবেন রান্নার লোক বিকেলে এলে। আপনি তো আবার মাংস খান না। কিন্তু কিন্তু করে জিজ্ঞেস করেই ফেললেন, আজকেও আসবে বাড়িতে? কোনো অনুষ্ঠান আছে নাকি? আপনার ছেলে কিছু বলেনি আপনাকে? আমি তো বলতে বলেছিলাম। ইচ্ছে করলে আপনি বিকেলে একটু মঠ থেকে ঘুরে একেবারে সন্ধ্যের পর আসতে পারেন। আমার কয়েকজন বন্ধু আসবে সন্ধ্যেই। আজ আমার জন্মদিন। ঢোক গিললেন উষা। অনেক বছর আগে জেদের বশে স্নিগ্ধাকে যা বলেছিলেন, আজ আর সে কথা মুখে বলতে সাহস পেলেন না। শুধু বললেন, না, আজ আর মঠে যেতে ইচ্ছে করছে না, হাঁটুর ব্যথাটা বেড়েছে। জন্মদিনের জন্য কিছু তো আনা হয়নি। তুমি এই টাকাটা রাখো, ভালো থেকো, সুখে সংসার করো। শাশুড়িকে প্রণাম টোনাম মানে অত ভক্তি টক্তি মিটার নেই। মনে মনে বলল, তার মঠে যাবে কেন? এদিকে ওদিকে নজর রাখতে হবে না? সারাটা সন্ধে দরজা ভিজিয়ে ঘরেই কাটল উষার। ছেলে অফিস থেকে আসার পর কেক কাটার সময় ছেলেই নিয়ে গেল, সবার সাথে আলাপ করিয়ে দিল। ওদের খাবার পানীয় সব কিছুর মাঝে নিজেকে বড় বেমানান লাগলো উষার। খুব ইচ্ছে করছিল একটু নৈহাটিতে ফোন করতে, কিন্তু পারলেন না। কি করে বলবেন আজ ছোট বৌমার জন্মদিনের পার্টি চলছে এখানে? নৈহাটি বাড়ির কাজ প্রায় শেষ, আর দিন 10 বাদেই উষার যাবার কথা। ছোট ছেলেই পৌঁছে দিয়ে আসবে। হঠাৎই দিন 4 বাদে একটা দুঃসংবাদ আসে, স্নিগ্ধার নাকি স্ট্রোক হয়েছে। আপাতত আইসিইউতে আছে। বড় অসহায় লাগে শুভময়ের গলা। বড় নাতনিটাও খুব অস্থির হয়ে আছে। উষাও এদিকে বড় অস্থির হয়ে উঠেছেন। আমাকে নিয়ে চল বাবা নৈহাটিতে, কে জানে ওখানে কি হচ্ছে। আমার কিছু ভালো লাগছে না। মা, এত অস্থির হয়েও না। দাদা আমাকে বারবার বলেছে কয়েকদিন বাদে তোমায় দিতে যেতে। এখন ওদের বাড়ির অবস্থা ভালো না। উষা বুঝতে পারেন উনার জন্য বাড়িতে ভীষণ অশান্তি। উনার যাওয়া হচ্ছে না শুনে ছোট বৌমাও ভালো করে কথা বলে না। ছেলেকেও কথা শুনতে হচ্ছে। কদিন ভালো করে খেতেও পারেনি উষা। ঠাকুরের কাছে শুধুই প্রার্থনা করছেন, আমার ছেলের সংসারটা ভেঙে দিও না ঠাকুর। মনে প্রাণে মানত করেছেন বড় বৌমার জন্য। অথচ একটা সময় ওর নিন্দে করে আত্মীয় স্বজনের কাছে কত সুখ পেতেন। সব সময় বলতেন, না আছে রূপ আর না আছে গুণ। কি দেখে যে ছেলে তুলে এনেছিল কে জানে। ছোট ছেলে গিয়ে বৌদিকে দেখে এলেও উষার যাওয়া হয়নি। স্নিগ্ধা এখন কিছুটা ভালো আছে।
বাড়িও এসেছে প্রায় 10 দিন নার্সিংহোমে থাকার পর। তবে ডাক্তার অনেক কিছু বারণ করেছেন। মাঝে কেটে গেছে 3টে মাস। উষা ফিরছেন অনেক মাস বাদে নিজের বাড়িতে। হয়তো তেমন সাজানো গোছানো নয়, পুরনো বাড়ি, তবুও বড় আপনার জায়গা। এখানে বড়ই শান্তি আর স্বস্তি। বিয়ের পর থেকে এখানেই তো কেটে গেছে এতগুলো বছর। শুভময় আর নাতি এসে জড়িয়ে ধরে উনাকে। হয়তো ছোট ছেলের মুখেও স্বস্তির হাসি। সবাইকে দেখতে পেলেও উষার চোখ দুটো আজ স্নিগ্ধাকেই খুঁজছে। তাড়াতাড়ি ঘরে আসেন। স্নিগ্ধার শরীরটা বড় ভেঙে গেছে। বাড়ি ঘর গোছাতে গিয়ে অতিরিক্ত পরিশ্রমে বোধহয় এমনটা হয়েছে। উঠে দাঁড়ায় স্নিগ্ধা। ওর হাতটা এখনো ঠিক চলছে না। থাক বৌমা, আয়ুষ্মতী হও, সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি। কি যে চিন্তায় ছিলাম আর বলো না। যাক, ঠাকুর রক্ষা করেছেন। আজ উষার চোখটা সত্যিই ছলছল করছে কথাগুলো বলতে পেরে। স্নিগ্ধারও বড় ভালো লাগছে। আসলে শাশুড়ি মায়ের সাথে থাকাটা কখন যে অভ্যেস হয়ে গেছে বুঝতেই পারেনি। ওর মা চলে যাওয়ার পর হয়তো বা অবলম্বনও। অনেকদিন বাদে আবার নিজের ঘর, রান্নাঘর, অভ্যেসের বিছানায় এসে মনটা বড়ই শান্ত উষার। খুব ভালো করেই বাড়ি ঘর সাজিয়েছে ওরা। বেশ নতুন নতুন লাগছে সব। নিঃসংকোচে রান্নাঘরে ঢুকলেন অনেক দিন বাদে। পছন্দ মতো কিছু রান্না করলেন। যদিও বড় ছেলে এসে বকুনি দিয়ে গেল, রান্নার মেয়েটাকে দেখিয়ে দাও, ও করবে, তোমার কি দরকার। মাঝে কেটে গেছে 1টা মাস। স্নিগ্ধা এখন একটু ভালো। মাকে দেখেছো তুমি? ঘরে বাগানে কোথাও দেখছি না তো। শুভময় তখনও বিছানায় গড়াচ্ছে ছুটির দিনের আলস্যে। তুমি এত সকালে উঠেছো কেন? হয়তো ফুল তুলতে গিয়ে কারোর সাথে কথা বলছে বাইরে। অত ছটফট করো না, বিশ্রাম নাও। বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগে না স্নিগ্ধার। বাথরুম থেকে একেবারে স্নান করে বেরোয়। অনেক দিনের অভ্যেস এটা। ঘরে ঢোকেন উষা। মা আপনি? ওকে হাত দেখিয়ে ঘরে ঢুকে যান। ততক্ষণ স্নিগ্ধার শাড়ি পরা হয়ে গেছে। অনেকদিন বাদে নাইটির বদলে শাড়ি পরল। শুভময়েরও কেন যেন খুব ভালো লাগলো অনেকদিন বাদে পরিচিত সাজে স্নিগ্ধাকে দেখে। বৌমা, এদিকে এসো তো দেখি। স্নিগ্ধার মাথায় ঠাকুরের ফুলটা ঠেকিয়ে কপালে ছোঁয়ান উষা। মানত করেছিলাম তুমি সুস্থ হয়ে উঠলে পুজো দেব, তাই ঠাকুর বাড়িতে গিয়েছিলাম ভোর ভোর। টেবিলে আয় সবাই এবার। সুন্দর করে টেবিলে সাজানো গরম কচুরি, তরকারি আর জিলিপি, সাথে পায়েস। খুশি হয়ে ওঠে শুভময়। কখন করলে এসব? পায়েসটাই শুধু করেছি রে, ওগুলো গরম ভাত ছিল, ভোলাকে দিয়ে আনালাম। স্নিগ্ধার প্লেটে ছোট্ট বাটিতে অল্প পায়েস আর একটা মিষ্টি, সাথে 2টো কচুরি। পায়েসের বাটিটা তুলতেই একটা ছোট্ট চিরকুট চোখে পড়ল। বৌমা, কতদিন বাদে চিঠি লিখছি, তাও আবার তোমাকে। আসলে ভালো কথা বলার অভ্যেস নেই তো, তাই মুখে বলতে পারলাম না। খুব লজ্জা লাগলো। সব সময়ই তো খারাপ কথা বলে এসেছি। শুভ জন্মদিনে আমার শুভর ঘর আলো করে থেকো। এই পায়েসটুকু তোমার জন্য কম চিনি দিয়েই বানিয়েছি। ইতি মা। চিঠিটা পড়ে 2 চোখ জলে ভেসে গেল স্নিগ্ধার। আজকাল অসুস্থতার পর মনটা বড় অন্যরকম হয়ে গেছে। কিন্তু মা গেল কোথায়? সকাল থেকেই তো ভাবছিলাম প্রণাম করব। মা, আপনি পায়েস রান্না করেছেন আমার জন্য, কিন্তু
এই বাড়ির বউ মেয়েদের যে বাকিটা আর বলতে পারে না স্নিগ্ধা। হয়তো এর উত্তর উষার কাছেও নেই, তাই ওকে কাছে টেনে নিয়ে হাতের মুঠোয় দেন চোখে চুনি বসানো ওনার জোড়া মাছ দুল আর লকেট। স্নিগ্ধার বড় পছন্দের ডিজাইন, ভালোবেসে বানানো। ছোট্ট এক একটি পরমান্ন হয়তো খুশির পরমায়ু আরো দ্বিগুণ করে দিল ওদের 4 জনের ছোট্ট সংসারে।